পুরো প্রেগনেন্সি জুড়ে অনেক গর্ভবতী মা কনফিউজ থাকে যে আমি যেভাবে শুচ্ছি, আমি যেভাবে খাচ্ছি, আমি যেভাবে উঠছি, আমি যেভাবে বসছি সেটা আদৌ কি ঠিক? এতে বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না তো? হ্যালো, আমি অলিভিয়া সাজেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় আপনি কিভাবে উঠবেন, কিভাবে বসবেন, কিভাবে শোবেন এবং কিভাবে খাবেন, এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আজকে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। যখন কোনো মহিলা গর্ভবতী হয় তখন কিন্তু অনেকে তাকে গাইড করা শুরু করে দেয়, বিশেষ করে যারা আর কি বয়স্ক মহিলা আছেন তারা। তো এই সিচুয়েশানে কোনো গর্ভবতী মহিলার কি কি করা উচিত বা কি কি মেনে চলা উচিত, মানে আপনি কীভাবে উঠছেন, কীভাবে বসছেন বা কীভাবে খাচ্ছেন বা কীভাবে শুচ্ছেন, তো তারাও হয়তো এইসব কিছু তাদের সাথে আলোচনা করে। এই সিচুয়েশানে যারা আর কি নতুন নতুন কনসেপ্ট করেছেন তাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয় নিয়ে এবার আমি একটু বলি। তো প্রথমে বলি যে আপনি কিভাবে উঠবেন। মানে যখন আর কি বসে থাকবেন তখন কিন্তু বসে থেকে একবারে হট করে কিন্তু মোটে উঠে পড়বেন না। এটা কিন্তু বাচ্চার জন্যও ক্ষতি, আপনার জন্যও কিন্তু ক্ষতি। তাহলে এই সিচুয়েশানে আপনি কি করবেন? আপনি যদি আর কি বেডের মধ্যে আর কি আপনি যদি বসে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একটু শুয়ে পড়বেন, মানে কাত হয়ে প্রথমে শুয়ে পড়বেন, তারপর আস্তে আস্তে উঠবেন। আর মনে রাখতে হবে যেন পেটে কোনো রকম কিন্তু যেন চাপ না পড়ে। তো আস্তে আস্তে উঠে বসতে হবে। তো বসার পর নর্মালি পা প্রথমে নামাতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হবে। আর কারোর ক্ষেত্রে যদি আর কি এটা গর্ভাবস্থার যদি আর কি শেষ দিকে থাকে, 8 সপ্তাহ বা 9 সপ্তাহ, সেক্ষেত্রে বাচ্চার ওয়েটের জন্য হয়তো আরও পেট আর কি ভারী ভারী লাগবে। তো সেক্ষেত্রে কোনো জিনিস আর কি ধরেও আপনি কিন্তু উঠতে পারেন। তো এটা হলো যে গর্ভাবস্থায় আপনি কীভাবে উঠবেন। এবার গর্ভাবস্থায় আপনি কীভাবে বসবেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তা আপনার যদি এটা আপনি নতুন কনসেপ্ট করেছেন আর আপনার যদি এটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মাস হয়, এই 3 মাসের মধ্যে থাকে, তো এই 3 মাস হচ্ছে কিন্তু কি বলে একটু খুব নাজুক একটা আর কি মাস, এই 3 মাসটা। তো সেক্ষেত্রে এই সময়টা আর কি বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয় বাচ্চার। আর বাচ্চা এই সময় আর কি আকৃতি নিতেও কিন্তু শুরু করে, বাচ্চার আকার বা ধরন কীরকম হবে এই সময় কিন্তু সেটাও তৈরি হতে শুরু করে দেয়। আর এই প্রথম 3 মাসে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা বেশি থাকে। তো এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যেন পেটে কোনো রকম আর কি চাপ যেন না পড়ে, আর কোনো রকম আঘাতও যেন না পড়ে। আর এর সাথে এটাও দেবেন, অনেক ডাক্তার আর কি এই সময় কিন্তু প্রথম 3 মাস আর কি বারণ করে কি যদি আর কি ঘর মোছে, বসে বসে যদি কেউ ঘর মোছে সেক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ কিন্তু ধরে বসে ঘর মোছাও যাবে না। আর এই প্রথম 3 মাসে কিন্তু কোনো রকম শারীরিক সম্পর্কও কিন্তু করা যাবে না। তো এই 3 মাসে আপনাকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর 3 মাস যখন কমপ্লিট হয়ে আপনার যখন 4 মাসে পড়বে তখন আপনি সোনোগ্রাফি রিপোর্ট আপনি করবেন। তো সেই রিপোর্টে যদি সমস্ত কিছু নর্মাল থাকে, বাচ্চার আর কি গ্রোথ যদি ভালো থাকে, তারপর সেটাকে কিন্তু সেফ টাইম বলা হবে। তো এবার তারপর আপনি 4 মাসে যখন পড়বেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আর কি যখনই আর কি সোফার মধ্যে বসবেন বা কোনো আর কি চেয়ারের মধ্যে বসবেন তখন কিন্তু ক্রিস ক্রস পজিশনে বসবেন না। বসার সময় একটা পা আর একটা পার উপরে দিয়ে কিন্তু বসবেন না। এতে রক্ত সঞ্চালন হতে কিন্তু আর কি বাধা পায়। আর বাচ্চার আর কি গ্রোথের জন্য কিন্তু এই রক্ত সঞ্চালন হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো চেষ্টা করবেন সবসময় নর্মালি পা আর কি সোজা আর কি নামিয়ে বসার। আর এই আপনি যদি এরকম পা আর কি পায়ের ওপর পা দিয়ে আপনি যদি বসে থাকেন, ক্রিস ক্রস পজিশনে আপনি যদি বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পায়ের ব্যথা হওয়ারও সমস্যা থাকবে আর পা কিন্তু ফোলাটাও কিন্তু স্টার্ট হবে। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনি যখন আর কি বেডে বা সোফার মধ্যে বসবেন তখন কিন্তু পিছনে একটা পিলো দিয়ে আপনি বসবেন। এটা বাচ্চার কিন্তু কোনো রকম সুবিধা হবে না, এটা কিন্তু আপনারই সুবিধা হবে, কারণ আপনার বেবি যখন আস্তে আস্তে ধীরে ধীরে আর কি বাড়তে শুরু করবে তখন কিন্তু আপনার পেটের আকারও কিন্তু বাড়তে থাকবে। তো এই পুরো ভার কিন্তু পিছনের আর কি পিঠের স্পাইনের ওপর কিন্তু পড়তেও শুরু করবে। এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা হবেই, কেননা এটা আর কি পুরো বডির আর কি ভারটাকে কিন্তু মেনটেন করে। তো এক্ষেত্রে আপনি যদি আর কি পিছনে আর কি একটা পিলো দিয়ে আপনি যদি বসেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্পাইন সেটা কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করবে। আর এটা থেকে হওয়া এই এই পুরো ভারের জন্যও কিন্তু মাঝে মাঝে কিন্তু পিঠ আর কোমরেও কিন্তু ব্যথা হয়।
তো এই পিঠ আর কোমর ব্যথাতেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। এবার বলি, আপনি ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে পারবেন নাকি ওয়েস্টার্ন টয়লেট ইউজ করবেন, কারণ এটাও একটা বসার মধ্যেই কিন্তু পড়ছে। ইন্ডিয়ান টয়লেট ইউজ করবেন তখন কিন্তু আপনার যদি পিঠে বা কোমরে ব্যথা থাকে এক্ষেত্রেও কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায়। আর যদি কারোর গ্যাসের সমস্যা থাকে, গর্ভাবস্থায় তো অবশ্যই স্বাভাবিক অনেকের গ্যাসের সমস্যা থাকবে, তো যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। তো এবার কারোর যদি শরীরের কোনো কন্ডিশন আর কি খারাপ থাকে বা পেটে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট ইউজ করতে পারবেন। কারোর প্রেগনেন্সি যদি নর্মাল যায়, মানে কোনো রকম কোনো যদি অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান টয়লেট ইউজ করাই কিন্তু বেস্ট, কারণ ইন্ডিয়ান টয়লেট ইউজ করলে এটা একটা এক্সারসাইজের মধ্যে পড়ছে। তো এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হতেও কিন্তু অনেকটা সাহায্য করবে। তো এবার খাবার নিয়ে বলি, তো আপনি যখনই খাবার খাবেন তখন কিন্তু প্রপার হেলদি যে খাবারগুলো সেগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। আর আপনি হেলদি খাবার যখনই খাবেন তখন কিন্তু মানে সব রকম একসঙ্গে বসে কিন্তু মোটেও খাওয়ার চেষ্টা করবেন না, এতে কিন্তু আরও বমি হয়ে যাবে, বদহজম হবে। তাই আপনি যখনই খাবার খাবেন তখন অল্প অল্প, মানে অনেকটা পরিমাণেই খাবেন, কিন্তু সেটা অল্প অল্প করে একবারের খাবারটা আপনি 3-4বারে ঘুরে ফিরে খাবেন। এতে হজমের সমস্যাটাও হবে না, আর মানে তাড়াতাড়ি কিন্তু হজমও হয়ে যাবে, আর গ্যাসের সমস্যাটাও কিন্তু হবে না। আর এই সময় চেষ্টা করবেন একটু শাকসবজি, যে মানে সবুজ রঙের যে শাকসবজিগুলো সেগুলো কিন্তু একটু বেশি করে খাওয়ার, কেননা এতে আপনি সমস্ত রকম কিন্তু ভিটামিন, মিনারেলস, আয়রন, ফলিক, ভিটামিন সমস্ত কিছু কিন্তু এই সবুজ শাকসবজির মধ্যে আপনি পেয়ে যাবেন। তো খাওয়া দাওয়ার সময়ও এই জিনিসটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার এর সাথে যেটা বলি সেটা হচ্ছে যে আপনি গর্ভাবস্থায় কীভাবে শোবেন। দেখুন, গর্ভাবস্থায় আপনি যখনই কিন্তু শোবেন, অনেক ভিডিওতে আমি কিন্তু বারবার আগেও বলেছি যে গর্ভাবস্থায় আপনি যখনই শোবেন তখন কিন্তু মানে যে কোনো এক পাশ ফিরে শোবেন, বিশেষ করে বাঁ দিক ফিরে কিন্তু শোবেন। আর শোয়ার সময় মাঝে পায়ের ফাঁকে কিন্তু অবশ্যই একটা বালিশ দেবেন। আপনি চাইলে নর্মাল আপনার ঘরে যে বালিশ সেটাও আপনি ইউজ করতে পারেন, এছাড়াও প্রেগনেন্সি পিলো কিন্তু কিনতে পাওয়া যায়, সেটাও আপনি ইউজ করতে পারেন। কারণ আপনি যদি আর কি মানে বাঁ পাশ ফিরে আর কি ঘুমান বা শোন, সেক্ষেত্রে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে, আর বাচ্চাও কিন্তু অক্সিজেনটাও ভালোভাবে পাবে। তো বাচ্চা যদি অক্সিজেনও ভালোভাবে পায় আর রক্তটাও সঞ্চালনও যদি ভালোভাবে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথও ভালো থাকবে, আর বাচ্চা কিন্তু অ্যাক্টিভও থাকবে। অনেক মা আছে গর্ভাবস্থায় আবার চিত হয়ে শোয়, তো এটা কিন্তু মোটেও করবেন না। প্রথম 3 মাস আপনি চিত হয়ে ঘুমাতে পারেন, এতে কোনো সমস্যা নয়, কিন্তু 3 মাস পার হয়ে যাওয়ার পর থেকে কিন্তু মোটেও একদমই চিত হয়ে কিন্তু ঘুমাবেন না। তো এই কিছু ইম্পর্টেন্ট টিপসগুলো আপনি যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তো চেষ্টা করবেন আপনি যখন গর্ভাবস্থার প্রথম মাস থেকে কিন্তু এই প্রত্যেকটা জিনিস ফলো করা। তো এই রিলেটেড যদি আপনার কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।